তো এটা হচ্ছে তার ঘুমটা কেন গুরুত্বপূর্ণ। এখন রমজানে আমরা কি করব, আমরা যেমন কালকে আমি 10টায় ঘুমাতে পারছি আলহামদুলিল্লাহ, তো তারাবি পড়ে গিয়েই ঘুম, কোনো কথা নেই, কোনো কথাই বলা যাবে না, ঘুমাইতে হবে। তারাবি পড়ে ঘুমাতে হবে, আবার 3:30টায় উঠছি, তারপর তাহাজ্জুদ পড়লাম, তারপরে ফজরের নামাজ পড়ে আবার ঘুমালাম, তারপরে আবার উঠলাম, উঠে আবার ওই যে সাউনা করলাম, জ্যাকুজি করলাম, বরফ থেরাপি করলাম, এই ইত্যাদি। আবার কালকে ব্যাডমিন্টন খেলছি, মানে ওই নিজে নিজে প্র্যাকটিস করছি হচ্ছে আসর টু মাগরিব। তো এই জন্যে আমরা রোজাতে কি করব, ওই যে অ্যাক্টিভিটি, তো তখন ঘাম ঝরছে, তখন হার্টবিট বাড়ছে, তখন আবার আমি ওই যে উঠবসও করছি, শুধু ব্যাডমিন্টন খেলছি তা না, মানে উঠবস করা, স্টেপিং এক্সারসাইজগুলো করা, হ্যাঁ। তো এতে করে আমার অনেক ঘাম হয়েছে। তারপর এখন আমি বসে বসে ঘামালাম, ওই যে জ্যাকুজির ভিতরে বসে বসে ঘামাইলাম, ফার ইনফ্রারেড সনাতে ছিলাম 20 মিনিট। তো ওখানে গেলাম, তারপরে শ্বাসের ব্যায়াম করা হলো, শ্বাসের ব্যায়াম করলাম, তারপরে জ্যাকুজি করা হলো, বরফ থেরাপি করা হলো। তার মানে সকালের যে অ্যাক্টিভিটিগুলো আমাদের শেষ। আর রমজানে আমাদের মেইন অ্যাক্টিভিটি যেটা, যে ঘাম ঝরানো যে ব্যায়ামটা, এটা আমরা করবো ইফতারের আগ মুহূর্তে। তারপরে আমরা তো খাওয়া দাওয়া খাবো, তো খাওয়া শুরু করব পানি জাতীয় খাবার দিয়ে খাওয়া শুরু করব, যেমন হলুদের পানি দিয়ে শুরু করছি। আর সেহরিতে আজকে খেয়েছি লবণ মেশানো পানি আর হচ্ছে বেকিং সোডা, ভিনেগার। তার মানে আমি বিরাট দামি খাবার খাইছি এবং আমার কোটিপতি হওয়া লাগবে এটা খাওয়ার জন্য। আর সারাদিন যে খাই নাই এর জন্য প্রচুর টাকা লাগবে, যে না খেয়ে আসি। তো যারা মানে না বুঝে বলে যে জেকে লাইফস্টাইল অনেক খরচ, আসলে ওদের কোনো ধারণা নেই। আমি বুঝি না, আমি খাইছি বললাম যে লবণ মেশানো পানি খাইছি, আর খাইছি হলো বেকিং সোডা আর হলো ভিনেগার, আর উনি কইলো কি আমি বুঝলাম না। হ্যাঁ, তো বলা হয়েছে তো, আপনি দেখেন নাই কেন, কোত্থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনার মোবাইল আছে তো, ওখানে যে দেখবেন বলা আছে কিনা, যে কতটুক ভিনেগারের সাথে কতটুক বেকিং সোডা মিশিয়ে 1 গ্লাস পানিতে কতটুক দিতে হয়, আছে না? তুমি বলতে পারবা? হ্যাঁ, কতটুক বলো। আচ্ছা, মাপটা হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে বেকিং, মানে ভিনেগারের সাথে আধা চা চামচ বেকিং সোডা দিয়ে 1 গ্লাস পানি দিয়ে, হ্যাঁ, গোলাবে, শেষ, রিয়াকশন হয়। তো এটা আর কি। তো এগুলো সব আছে বাবা। আপনার হলুদের পানি কেমনে বানাইতে হয়, 1 চামচ নারকেলের তেল, 1 চামচ হলুদ, হালকা গরম পানি, শেষ, ঝামেলা শেষ। আর পানিতে লবণ, একটু পিঙ্ক সল্ট, লবণ সবসময় অল্পই খেতে হয়, আর লবণ চাইলে বেশি খাওয়া যায় না, কে যায় নাকি? তো এই যে অল্প একটু পিঙ্ক সল্ট দিয়ে গুলাই খেয়ে ফেলেছে, তাহলে 1 গ্লাস পানি তো হয়েছে, বুঝছেন নাকি? নাকি বুঝেন না এখনো? হ্যাঁ হ্যাঁ, এখন কি আমার মরা মনে মরে গেছে মনে হইতেছে? শোনেন বাবা, আমার কথা শোনেন, আপনার একটা জিনিস না পারলে করেন না, হ্যাঁ, বাড়ির যে শুই থাকেন, এখানে আসছেন কি জন্য? যে যে জিনিস পারবে না, হ্যাঁ, এখানে আসার দরকার নাই, তো যাই হুতি থাকেন, দরকার নেই। আর অভ্যাস করেন, আপনারা পারবেন। তো সেটা আমারে বলতেছেন কেন? আপনি অভ্যাস করবেন, আপনার জন্য যদি এটা ভালো মনে হয় অভ্যাস করবেন, আর নাইলে মুড ভরে খাইবেন, ফ্যাট ভরে খাইবেন, তো এটা তো আপনার চয়েস, নাকি বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। এখন এই যে এখানে একটা কথা আছে, যেমন ধরো এই যে ও বোন, ও এখন পিঙ্ক সল্টের পানি খেয়ে রোজা রাখলো, ওরে আমি ধরে ঘাড়াম কেন? কারণ হচ্ছে ওকে নির্দেশ দেওয়া হয়েছে যে তার যেহেতু ওজন কমে গেছে অনেক, তাকে অবশ্যই সেহরিতে মিনিমাম 4টা ডিম সমপরিমাণ প্রোটিন খাইতে হবে। মিনিমাম 4টা ডিম বা তার সমপরিমাণ প্রোটিন খেতে হবে, মাছ খাক মাংস খাক, এই এতখানি প্রোটিন তাকে 36 গ্রামের মতো, মানে 40 গ্রাম প্রোটিন তাকে খেতে বাধ্য সে। আর যারা শুকায় গেছে, এই যে হাড্ডি কোম্পানি, ওরা ইফতার করবে, রাতে খাবে এবং সেহরিও খাবে, বুঝতে পারছেন? আর যারা ওজন কমাবে, বুড়ি বড় হয়ে গেছে যে ভাই ওনার মতো, তারা হচ্ছে পিঙ্ক সল্টের পানি দিয়ে রোজা রাখবে, তার আগে সে ফ্যাট অ্যাডাপ্টেশন করতে। যদি সে ফ্যাট অ্যাডাপ্টেশন না করে এত অল্প খায়, তাহলে মাথা ঘুরে পড়ে যাবে। এইটা হলো অভ্যাস করতে হবে। তাহলে ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হলে আমাকে ইনসুলিন কমাতে হবে। এই ইনসুলিন কমাতে হলে আগে ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে। তারপর হচ্ছে তাকে চিনি জাতীয় খাবার, ভাত, রুটি, ফল, দুধ, এগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। আর এই যে বোন, ওকে অবশ্যই ব্ল্যাক রাইস খেতে বলেছি, তারপর বাকহুইটের রুটি খেতে হবে, হ্যাঁ, মানে চিনি বাড়ে না এমন যে যে জিনিস আছে, স্টিল কাট অর্গানিক ওটস, তারপর হচ্ছে এটার ওটসের খিচুড়ি, ওটসের ওম অমলেট, ব্ল্যাক রাইস,
সাথে আবার ঘি দিতে হবে বা নারকেলের তেল দিতে হবে, তারপর তাহলে অল্প একটু খেলে হবে। কালকে আমি ব্ল্যাক রাইস কতটুকু খাইছি, এতটুকু, এই এতটুকু মানে এতটুকুই। তো কি দিয়ে খাইছি, ঢেঁড়স দিয়ে, এটা লাস্ট। এবং সবসময় আমরা যারা মনে করি যে ভাত দিয়ে সব মাখায় খাবো, আমরা তা না। আমরা হচ্ছে ধরেন প্রথমে হচ্ছে সালাদ, সবজি, হ্যাঁ সবজি, ওই শর্টে ভেজিটেবল। এখানে আমাদের রেস্টুরেন্টে কি শিখে যাবেন কীভাবে রান্না করতে। আমরা এটার রেসিপি আপনার মোবাইলের মধ্যে আছে, কীভাবে ভেজিটেবল রান্না করবে। তাহলে শর্টে ভেজিটেবল, সবজি, তারপর হচ্ছে মাছ, মাংস বা ডিম যেটা আপনি খাচ্ছেন, মানে প্রোটিন, ফ্যাট, শেষে গিয়ে ভাত খাইতে হয়। তো ভাতটা হ্যাঁ আপনি শেষে গিয়ে আপনি সবজির সাথে মিক্স করে খান, ঠিক আছে। তাহলে ভাতটা খেতে হয় শেষে, তাহলে কি হবে, ওই যে সুগারটা আর এই এদেরকে ছাপাইয়া উপরে উঠতে পারে না। এটাকে বলে আমি কার্বসটাকে কবর দিয়ে দিলাম, আন্ডারস্টুড, কবর দিয়ে দিলাম। এখন যদি আমি নেকেড কার্বস খাই, মানে ভাত খাই আগে, শুধু ভাত, ভাত দিয়ে সব খাই, তাহলে চিনির সাথে সব সম্পর্ক। এখন যদি আমি ভাত দিয়ে যদি এই ডিম খাই, তাহলে ডিমের ইনসুলিন রেসপন্স 50%, ভাতের মানে 150% ইনসুলিন রেসপন্স, তাহলে সুগারটা পিক করে বেড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। তার মানে আমরা ভাতটা খাবো ডেজার্টের মতো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। মিষ্টি যে কোনো জিনিস যদি খাই তো খাওয়ার শেষে অল্প পরিমাণে খেতে হবে, এবং যেটা খাচ্ছি সেটাকে আমাকে কি করতে হবে, বার্ন করতে হবে। ওকে, ক্লিয়ার।